আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু ৭১-এর মুক্তিযুদ্ধের জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ এটা আমার ২৫ নম্বর পর্ব। আমার এই পর্বটা একটু ব্যতিক্রমধর্মী। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে নারীদের তথা ছাত্রীদের অবদান। বন্ধুগণ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং সেই সাথে আপনারা দয়া করে এই পর্বগুলো শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। ভাষা আন্দোলন ছিল আমাদের অস্তিত্বের লড়াই। মায়ের ভাষা রক্ষা করার দায়িত্বে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, আর বুক পেতে নিয়েছিল ঘাতকের গুলি। সেই আন্দোলনে ছাত্র, যুবা এবং পুরুষদের সাথে যোগ দিয়েছিল দেশের নারীরাও। তৎকালীন রক্ষণশীল সামাজিক পটভূমিতে ভাষা আন্দোলনে যোগ দেওয়া নারীদের জন্য ছিল একটা বিপ্লবিক পদক্ষেপ। সামাজিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় বাধা বিপত্তি ঠেলে ভাষা আন্দোলনের জন্য রাজপথে নামা সে সময় নারীদের জন্য ছিল চিন্তার বাইরে। কিন্তু এসব কিছু উপেক্ষা করে সে সময় নারীরা যোগ দিয়েছিলেন পুরুষদের সাথে এই আন্দোলনে। ১৯৫০ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ১৯৫২ সালে প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন দুজনেই বললেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আর তারপরে পূর্ব পাকিস্তান প্রদেশব্যাপী শুরু হয় হরতাল, বিক্ষোভ এবং আন্দোলন। তখন ২১শে ফেব্রুয়ারি গভর্নর নুরুল আমিন তিনি ১৪৪ ধারা জারি করেন। ছাত্ররা সাংগঠনিকভাবে ছাত্ররা সংগঠিত হয়ে একসাথে তারা এই ১৪৪ ধারা ভঙ্গ করার জন্যে ঢাকার চারিদিক থেকে মিছিল নিয়ে আসতে শুরু করে এবং তারা একসাথে স্লোগান দিতে থাকে, দিকে দিকে স্লোগান দিতে থাকে, রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং তারা এই মিছিল সমবেত হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। দুপুর ২টার সময় পাকিস্তানি পুলিশ বাহিনী তারা আন্দোলনের ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লাঠিচার্জ শুরু করে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। অতঃপর এক পর্যায়ে তারা মিছিলের ওপর গুলি ছোঁড়ে। সেই গুলিতে সালাম বরকত, রফিক জব্বার এবং শফিউর রহমান তারা নিহত হন এবং অসংখ্য ছাত্র আহত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এটা সফল করার ক্ষেত্রে ছাত্রীদের অংশগ্রহণমূলক অবদান ছিল চোখে পড়ার মতো এবং যারা অগ্রণী ভূমিকা পালন করেন সেসব নারীর অবদান সম্বন্ধে অনেকেই অবগত নন। তারা হলেন মাহমুদা নাসির, মমতাজ বেগম, মালেকা, সুলতানা রাজিয়া, আফরোজা ও খালেদা খানম। তাদের অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। ভাষা আন্দোলনের তৎপরতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নাদিরা বেগম ও সাফিয়া খাতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে লাইলা সামাদ, শামসুন নাহার, সাফিয়া খাতুন, সারা তৈফুর, রওশন আরা বাচ্চু, সুফিয়া ইব্রাহিম, রওশন আরা রওশন, হালিমা খাতুন, কায়সার সিদ্দিকী প্রমুখ মিছিলে যোগ দিয়েছিলেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি নারীরাই পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে দেয়। পাকিস্তান সেনা ও পুলিশের
তাক করা বন্দুকের নল উপেক্ষা করে ভাষার দাবির মিছিলে শুরুতে নারীরা ছিলেন সম্মেলনের কাতারের সম্মুখভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রাত্রে লুকিয়ে ভাষা দাবি আদায়ের লক্ষ্যে পোস্টার লিখতেন। আহতদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীরা। তারা আহতদের চিকিৎসার জন্য ঘরে ঘরে যে চাঁদা তুলে আনেন। আন্দোলনের খরচ চালানোর জন্য অনেক গৃহিণী অলংকার খুলে দেন। শুধু তাই না, ভাষা আন্দোলনে জড়িত হওয়ায় অনেক ছাত্রীকে জেলও খাটতে হয়েছে। কেউ হারিয়েছেন সংসার, অনেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারও হয়েছেন। ভাষা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রীরা বিশেষ অবদান রাখেন। 1948 সালের 31শে জানুয়ারি ঢাকার বার লাইব্রেরিতে সর্বদলীয় সভায় ছাত্রীদের প্রতিনিধির পক্ষ থেকে ইডেন কলেজের মাহবুবা খাতুন বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি স্বীকার করিয়ে নেওয়ার জন্য প্রয়োজন হলে নারীরাও রক্ত দেবে। 21শে ফেব্রুয়ারি পুলিশের ব্যারিকেড ভাঙার পর পুলিশের লাঠিচার্জ আর টিয়ার শেলে অনেক ছাত্রী আহত হন। এর মধ্যে রওশানা আরা বাচ্চু, সারা তৈমুর, বোরখা শামসুন, সুফিয়া ইব্রাহিম, সুফিয়া ডলি ও সুরাইয়া হাকিম ছিলেন। ঢাকার বাইরে নারীরা একাত্ম হতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জের মুমতাজ বেগমের সরকারি চাকুরে স্বামী সরকারের চাপের মাথায় তাকে তালাক দিয়েছিলেন। আর সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার সালেহা বেগম ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ভাষা শহীদদের স্মরণে কালো পতাকা উত্তোলন করেন। আর এই অপরাধে সেখানকার ডিকে পাওয়া তার আদেশে তাকে স্কুল থেকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়। ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহণে সবচেয়ে বড় অঘটন ঘটে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন 144 ধারা ভাঙার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 জন ছাত্রী গ্রেফতার হন। তাদের মধ্যে লাইলা নূর, প্রতিভা মতসুন্দি, রওশান আরা বেনু, ফরিদা বারি, জহরত আরা, কামরুন নাহার লাইলি, হোসনে আরা, ফরিদা আনোয়ার ও আনোয়ারা রহমান অন্যতম। বন্ধুগণ, ভাষার দাবিতে আন্দোলনে পুরুষের সাথে যোগ দিয়ে রাজপথে নেমেছিলেন নারীরা। ভাষা সংগ্রামে নারীদের অগ্রভূমিকা থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে সে ভূমিকা আজও অস্বীকৃতি রয়ে গেছে। অথচ আমরা যদি আরেকটু পিছনে তাকাই তাহলে দেখব সেই নীল বিদ্রোহ, কোল, সাঁওতাল, খাসিয়া বিদ্রোহ এসব আন্দোলনেও নারীরা যোগ দিয়েছিলেন। আর তেভাগা আন্দোলনে ইলা মিত্রের কথা তো আপনাদের সবার জানা। তাই শত প্রতিকূলতার মধ্যেও পূর্বের সকল আন্দোলন সহ ভাষা আন্দোলনের যেসব সাহসী নারী অসামান্য অবদান রেখেছেন সেসব নারী ভাষা সৈনিকদের কথা স্মরণ করে অন্তর থেকে তাদের জানায় স্যালুট। আমি আমার বক্তব্যের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে এখানে আপনাদেরকে একটা খুবই মর্মস্পর্শী ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। 23শে ফেব্রুয়ারি 1948 সালে করাচিতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দু হবে বলে প্রস্তাব রাখার সাথে সাথে সর্বপ্রথম সেই অ্যাসেম্বলিতে যিনি প্রথম স্পষ্ট ভাষায় দাবি তুলেছিলেন যে বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক, তিনি হলেন বীরেন্দ্রনাথ দত্ত। এই স্বনামধন্য মানুষটিকে
1971 সালের 29 মার্চ পাক বর্বর বাহিনী তাকে হত্যা করে। 84 বছর বয়সী এই মানুষটাকে হাত পা ভেঙে পঙ্গু করেও ক্ষান্ত হয় নাই। তার চোখ দুটো কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অন্ধ করে দেয়, তারপরে তাকে হত্যা করে। পাক বর্বর সেনাবাহিনী বাঙালিদের উপর সবসময় বর্বর অত্যাচার করে এসেছে, আর সেই অত্যাচার যখন সহ্যের বাইরে চলে গেছে তখনই আমরা তার রুখে দাঁড়িয়েছি এবং শুরু করেছি স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ। ফলশ্রুতিতে পেয়েছি স্বাধীন বাংলাদেশ। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ নতুন নতুন তথ্য নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।